হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে নতুন সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমের আমরা জৈব অণুসমূহ চ্যাপ্টার থেকে আজকে 115খানা এমসিকিউ কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। এই জৈব অণুসমূহের উপরে 4টে ভিডিও তৈরি করব। প্রতি রাতে মোটামুটি 100টা করে এমসিকিউ কোশ্চেন আমাদের থাকবে। তো চলো আমরা দেরি না করে এই চ্যাপ্টারটা আমরা শুরু করি, এমসিকিউ সব কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। যারা এবার সেমিস্টার 1 পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই পরীক্ষা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো সলভের মাধ্যমে তোমাদের কিন্তু নিট বা জেন পাও বা যে নার্সিংয়ের কথা বলছো বা তোমার ইভেটস বা স্কুল সার্ভিস কমিশনের মধ্যে পরীক্ষা প্রিপারেশনে কিন্তু হয়ে যাবে। তাই এই কোয়েশ্চেনগুলো পুরো তোমার চ্যাপ্টারের প্রতিটা লাইন এর মধ্যে যে কোয়েশ্চেন ঢুকে আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা এই 4টে ভিডিওর মাধ্যমে আশা করি সব সলভ হয়ে যাবে তোমাদের। চলো দেরি না করে আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি ম্যাক্রো মলিকিউল নয়? এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ম্যাক্রো মলিকিউলস? ম্যাক্রো মলিকিউল মানে হচ্ছে যে সমস্ত মলিকুলের মলিকুলার ওয়েট হচ্ছে মোটামুটি 1000 ডাল্টনের উপরে, তারা হচ্ছে ম্যাক্রো মলিকুল, ডাল্টনের উপরে। কিন্তু যে সমস্ত এর হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে কি মোটামুটি 800 ডাল্টন, তারা হচ্ছে মাইক্রো মলিকিউলস। মাইক্রো মলিকিউলস মলিকিউল। তো এখানে দেখো বলছে ম্যাক্রো মলিকিউল নয়, এখানে কিন্তু নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ কে বোঝায়, শুধু এটা ম্যাক্রো মলিকিউলস। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে হচ্ছে বহু শর্করাকে বোঝায়, এটাও ম্যাক্রো মলিকিউলস। প্রোটিন, এটা একটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি একটা লম্বা পলিপেপটাইড চেন, এটা প্রোটিন, এটাও ম্যাক্রো মলিকিউলস। কিন্তু লিপিডটা ম্যাক্রো মলিকুলের মধ্যেই পড়ে, লিপিডটা ম্যাক্রো মলিকুলের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু লিপিডের মধ্যে কোনো রকম বন্ড ফরমেশন হয় না, তাই যখন এটাকে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ টেকনিকের মাধ্যমে আলাদা করা হয়, তখন ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে এটা ম্যাক্রোমলিকুল হলেও এর মলিকুলার ওয়েটটা 800 ডাল্টনের মধ্যে পড়ে। এটা মনে রাখবে, এটা ম্যাক্রোমলিকুলস, কিন্তু ম্যাক্রোমলিকুল হলেও এদের যখন ছোট ছোট ড্রপলেট তৈরি হয় তখন সেগুলোর ওজন হচ্ছে মোটামুটি 800 ডাল্টনের মধ্যে পড়ে। তাই লিপিডকে মাইক্রোমলিকুলস বলা হয়, মাইক্রোমলিকুল। তাহলে অ্যান্সার হচ্ছে সি। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, সমস্ত জৈব পদার্থ গঠিত হয় যার দ্বারা। সমস্ত, তুমি যদি প্রোটিনের ক্ষেত্রে যাও তো প্রোটিন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার। তুমি এটা হচ্ছে প্রোটিন গঠিত হচ্ছে। তুমি যদি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যাও তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তুমি যদি আবার লিপিড দেখতে যাও তাহলে লিপিডের কি হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা লিপিডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। লিপিডের ক্ষেত্রে এবং আরো সমস্ত মলিকুল আছে, সে সমস্ত মলিকুলের প্রধান উপাদান কিন্তু কার্বন, হাইড্রোজেন, অর্থাৎ জৈব অণু তৈরি করতে গেলে হাইড্রোকার্বন তোমার লাগবেই। অ্যান্সার বি। 3 নম্বর বলছে, কোষীয় তন্ত্রে উপস্থিত জৈব অণুর সংখ্যা কতগুলো? মোটামুটি আমাদের কোষীয় তন্ত্র অর্থাৎ সেলুলার সিস্টেমে কতগুলো জৈব অণু রয়েছে? তো আমার দেখা যায় আমাদের সেলুলার সিস্টেমে মোটামুটি 1000 ধরনের জৈব অণু রয়েছে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো নিম্নলিখিত কোনটি জীবজ অণুর অর্থাৎ বায়োমলিকিউলস এর কাজ? বায়োমলিকিউলস মানে কি, জীবদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় বা জীবদের যে জিনিসগুলো পাওয়া যায় তাদেরকে বায়োমলিকিউলস বলা হয়। তো জীবদেহ গঠন করে কে? প্রোটিন তো বিশেষ করে গঠন করে। রক্ষণাবেক্ষণের কাজ কে করে? আমাদের ইমিউনোগ্লোবুলিন অর্থাৎ অ্যান্টিবডি। বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কি? বিভিন্ন এনজাইমগুলো এবং সব। তাহলে অ্যান্সার হবে এখানে সবগুলোই। 5 নম্বর হচ্ছে, কোন খনিজ পদার্থ প্রাণীতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? আমাদের শরীরে কি রয়েছে? ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। কেন? ক্যালসিয়াম দিয়ে আমাদের হাড় তৈরি হয়, ক্যালসিয়াম দিয়ে আমাদের দাঁত তৈরি হয়, এবং বেশি সংকোচন প্রসারণের জন্য কি লাগে? সংকোচনের জন্য ক্যালসিয়াম লাগে। তারপর দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা এবং স্নায়ুদ্দীপনা পরিবহনে সাহায্য করে কোন মৌল? তাহলে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে কে?
ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে এবং করে হচ্ছে তোমার সোডিয়াম এবং পটাশিয়াম। এটা আমাদের ব্লাডের জন্য ব্লাডের অসমোটিক প্রেসার বা ব্যাপন চাপকে নিয়ন্ত্রণ করে। আর তোমার হচ্ছে কি করে, আর একটা হচ্ছে তোমার পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম আর স্নায়ু উদ্দীপনাকে পরিবহন করে। তারপর 7 নম্বর কোশ্চেন বলছে, দেখো নিম্নলিখিত কোন মৌলটি কেরাটিন নামক প্রোটিনে বেশি পরিমাণে থাকে। কেরাটিন কোথায় থাকে? আমাদের স্কিনের মধ্যে কেরাটিন থাকে, আমাদের চুলের মধ্যে কেরাটিন থাকে, নখের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে। সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে সালফার। সেটা সবচেয়ে বেশি পরিমাণে আমাদের থাকে সালফার। কেরাটিন প্রোটিন, এই কেরাটিন প্রোটিনটা কি কোন অ্যামাইনো অ্যাসিড, সালফার অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এই কেরাটিন প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো তোমার সালফার বহন করে, সেটা হচ্ছে কি সিস্টিন, মিথিওনাইন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো তোমার হচ্ছে সালফার বহন করে। তারপর 8 নম্বর কোশ্চেন হচ্ছে, রক্তে হিমোগ্লোবিন ও পেশির মায়োগ্লোবিনের মধ্যে উপস্থিত প্রধান মৌল কোনটা? আয়রন। হিমোগ্লোবিনে তোমার কি থাকে? তোমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আয়রন এবং তার চারপাশে 4খানা নাইট্রোজেন থাকবে এবং 4টে পাইরুভেট রিং থাকবে। হিমোগ্লোবিন হচ্ছে কি, এটা টার্সিয়ারি বলছি তোমার হচ্ছে, মানে হিমোগ্লোবিন 4টা আলফা 2 এবং বিটা 2 কোয়াটারনারি স্ট্রাকচার, আর মায়োগ্লোবিন হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3D স্ট্রাকচার অফ প্রোটিন, টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। এবার হচ্ছে অস্টিওব্লাস্ট কোষের কার্য সম্পাদনে এবং কোষীয় শ্বসনে নিম্নলিখিত কোন স্বল্পমাত্রিক উপাদানটি ব্যবহৃত হয়? এবার অস্টিওব্লাস্ট হচ্ছে এক ধরনের হাড়ের কোষ, অর্থাৎ আমাদের যে বোন রয়েছে, বোনের মধ্যে কোষ থাকে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। তাহলে অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে কি, বোনের গ্রোথ, অর্থাৎ বোনে ক্যালসিয়াম ফসফেট ডিপোজিট করে বোনের গ্রোথ বৃদ্ধি করা এবং তাকে রিপেয়ার করা হলো। এবার আরো কোষ থাকে অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে তোমার বোনের মধ্যে, হাড়ের মধ্যে যে সমস্ত পুরনো কোষ থাকে সেগুলো ডিজলভ করে দেওয়া, ডিজলভ বা সরিয়ে দেওয়া, দ্য ওল্ড বোন সেল, অর্থাৎ পুরনো যে সমস্ত সেলগুলো নষ্ট হয়ে যায় হাড়ের মধ্যে, সেই কোষগুলোকে ডিজলভ করে দেওয়া, দ্য ওল্ড বোন সেল। এর কাজ হচ্ছে অস্টিওক্লাস্টের। তাহলে এখানে সবচেয়ে বেশি থাকে কি বলছে, কোবাল্টের পরিমাণটা সবচেয়ে, ওইখানে যে কোবাল্টের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে কোথায়? হাড়ের অস্টিওব্লাস্ট। তাহলে অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে হাড়কে বৃদ্ধি করা এবং তোমার হচ্ছে ক্ষয়পূরণ করা। এবার অন্তঃকোষীয় তরল মানে হচ্ছে কি, যে দুটো কোষের মধ্যবর্তী স্থান, অর্থাৎ এটা একটা কোষ ধরে নাও এবং এটা একটা কোষ, এটা কোষ এবং এটা ধরনের রক্তবাহ আছে। এখানে যে তরলটা থাকছে সেই তরলটাকে হচ্ছে এটা ব্লাড ভেসেল, ধরুন এটা ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে কোষ। তাহলে মধ্যবর্তী স্থানে যে তরলটা থাকবে তাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় তরল। যে খনিজ উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে পটাশিয়াম। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্তঃকোষীয় তরলে কোন খনিজ উপাদানটা সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে পটাশিয়াম। এরপরে চলো নেক্সট পেজ চলো। বলছে সাইটোকাইনিন এক ধরনের উদ্ভিদ হরমোন। সাইটোকাইনিন হলো একটা উদ্ভিদ হরমোন, যেটা উদ্ভিদ হরমোনে কি করে, তোমার কোষ বিভাজনে সাহায্য করে এবং শুট ফরমেশন করে, কাণ্ড তৈরি করে। উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন বলা হয় একে। তাহলে উদ্ভিদ হরমোনে উপস্থিত বা সাইটোকাইনিনে উপস্থিত খনিজ উপাদানটি কি? সাইটোকাইনিনে উপস্থিত খনিজ উপাদানটি হচ্ছে লোহা। 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে অ্যামাইনো অ্যাসিডের ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ভর করে অ্যামিন গ্রুপের উপর, কার্বক্সিল গ্রুপের উপর, আর গ্রুপের উপর সবকটি। এর ভৌত ধর্ম, সমস্ত যে 20খানা অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেই 20খানা অ্যামাইনো অ্যাসিডের সবার কিন্তু এইটুকু গঠন, অর্থাৎ এটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সঙ্গে যে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ যুক্ত রয়েছে হাইড্রোজেন গ্রুপ, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই গঠনটা হচ্ছে কমন। কিন্তু এখানে যে ফাংশনাল গ্রুপ 8টা রয়েছে, এই ফাংশনাল গ্রুপটা সবার ক্ষেত্রে আলাদা।
তাহলে এইটুকু জায়গা হচ্ছে 20খানা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু সেম, যেখানে একটা অ্যামাইনো গ্রুপ একটা অ্যাসিড গ্রুপ থাকবে, কিন্তু শুধু আলাদা কোনটা ফাংশনাল গ্রুপ। আর এখানে অ্যাসিডিক এক্সট্রা কার্বক্সিল গ্রুপ থাকতে পারে, অ্যামাইনো গ্রুপ থাকতে পারে, অ্যারোমেটিক গ্রুপ থাকতে পারে, বা নন পোলার গ্রুপ থাকতে পারে। তা নির্ভর করে আর গ্রুপের উপরে। 12 নম্বর অ্যান্সার হয়ে গেল আর গ্রুপ। 12 নম্বর অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে আর গ্রুপের উপরে নির্ভর করে। তারপর হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড নির্মাণ করে কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, ফ্যাট, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় পেপটাইড, অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গিয়ে প্রোটিন তৈরি করবে। 14 নম্বর কোশ্চেন বলছে প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 20খানা। তারপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সংখ্যা হচ্ছে তোমার 11খানা, কিন্তু তার মধ্যে হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল হচ্ছে 9টা, এবং দুটো হচ্ছে তোমার কি বলছে সেমি এসেনশিয়াল। যেমন এটাকে মনে রাখার উপায় কি লিখবে, এই সেন্টেন্সটা মনে রাখবে, অ্যানি হেল্প ইন লার্নিং those molecule prove truly valuable। এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবে যে এখানে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম, যেগুলো এসেনশিয়াল কোনগুলো, যেগুলো আমাদের শরীরে তৈরি করতে হয় না, কিন্তু সেই অভাবটা পূরণ করার জন্য বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয়। এ ফর সান কি অ্যালানিন। তারপর হচ্ছে H for histidine, I for isoleucine, L for lysine, T for threonine, M for methionine, P for proline, T for tyrosine, V for valine। তাহলে 1 2 3 4 5 6 7 8 and 9, এই 9টা হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল প্রয়োজন, যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না, এই তৈরি হয় না, এগুলো বাইরে থেকে নিতে হয়। তাহলে অ্যান্সার হবে কি 9। তারপরে বলছে তো পরের প্রশ্নটা বলছে কি দেখো কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, নিচের কোনগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? তাহলে এখানে ট্রিপ্টোফ্যান, লাইসিন, লিউসিন সব কটি। তাহলে এখানে হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর দেখো এখানে হচ্ছে টাইরোসিন, সরি এটা ট্রিপ্টোফ্যান হবে, ট্রিপ্টোফ্যান। তাহলে এখানে ট্রিপ্টোফ্যান হবে, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, লিউসিন এবং লাইসিন। এটা হচ্ছে ভুল লিখেছিলাম আমি, লাইসিন। তাহলে অ্যালানিন, হিস্টিডিন, লাইসিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনাইন, প্রোলিন, টাইরোসিন এবং ভ্যালিন, এই সবগুলো হচ্ছে তোমার, তাহলে ট্রিপ্টোফ্যান হবে, লিউসিন হবে এবং লাইসিন হবে, সব কটি হচ্ছে তোমার এখানে সবকটি হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলো হলো কোনটা? দেখো হিস্টিডিন রয়েছে, ভ্যালিন রয়েছে, লাইসিন রয়েছে, ট্রিপ্টোফ্যান রয়েছে, অর্থাৎ বি নম্বর অ্যান্সারটা কারেক্ট অপশন। তারপর বলছে এখানে দেখো বলছে একটি সরলতম অ্যামাইনো, সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন। এই গ্লাইসিনের যদি ফর্মুলা দেখো তাহলে এরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? এদের কাইরাল কার্বন থাকে না, NH3 প্লাস CO মাইনাস, এবার হচ্ছে এখানে হচ্ছে H থেকে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার গ্লাইসিনের ফর্মুলা। যেহেতু এখানে দুটো একই গ্রুপ থাকছে তাই কি হচ্ছে এটা কাইরাল কার্বন না বলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এবার 19 নম্বর কোয়েশ্চেনে চলে এসো, বলছে একটা প্রসম অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। তাহলে প্রসম ভ্যালিন, আর্জিনিন, লাইসিন এবং অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড হলো অ্যাসিডিক বা আম্লিক হয়, আম্লিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড। লাইসিন হচ্ছে একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড। আর্জিনিন হচ্ছে একটা বেসিক বা ক্ষারীয় প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড।
আর ভ্যালিন হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যান্সার হবে ভ্যালিন। ভ্যালিন হচ্ছে প্রসম কেন, এখানে হচ্ছে দেখো এর মধ্যে NH3 প্লাস অ্যামাইনো অ্যাসিড থাকছে, এখানে CO মাইনাস থাকছে, H থাকছে, আর ভ্যালিনের মধ্যে CH2 আর একটা CH3, এটা হচ্ছে ভ্যালিনের গঠন। তাহলে এখানে কি হচ্ছে, এটা যেহেতু এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ +1 আছে, এখানে -1 আছে, এই দুটো কি করছে একে অপরকে নিউট্রালাইজ করে দেয়। নিউট্রালাইজ করে তার ফলে কি হচ্ছে, এখানকার চার্জ, আলটিমেট চার্জ হচ্ছে 0। এই জন্য একে প্রসম অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। 20 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডে সালফার উপস্থিত। আগে বলেছিলাম সিস্টেইন, মিথিওনাইন, এগুলো সবইতে আর তোমার অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইমিউনো অ্যাসিডটি হলো। ইমিউনো অ্যাসিড বলতে এখানে প্রোলিনকে বোঝাচ্ছে। তাহলে প্রোলিনের যদি আমি রাসায়নিক ফর্মুলা দেখি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে তোমার প্রোলিন। তা প্রোলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সি, এখানে ফাংশনাল গ্রুপ H আছে, এখানে COOH এবং এখানে CH হলো NH, অর্থাৎ এখানে হবে কি NH বন্ড CH2 এখানে হচ্ছে CH2, আর এটা হচ্ছে প্রোলিনের গড়। এটা হচ্ছে আলফা কার্বন। একদিকে কার্বক্সিল গ্রুপ রয়েছে, একদিকে হাইড্রোজেন গ্রুপ রয়েছে, এবং যেখানে ফাংশনাল গ্রুপটা রয়েছে সেখানে NH CH2 তিনটে মিথাইল গ্রুপ রয়েছে, একটা অ্যামাইনো গ্রুপ রয়েছে। এটা হচ্ছে প্রোলিনের গঠন। সবচেয়ে কঠিনতম অ্যামাইনো অ্যাসিড বা সবচেয়ে কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোলিন। সবচেয়ে স্থায়ী অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে প্রোলিন। এবং এখানে ইমিউনো গ্রুপ অবস্থান করে, এই ইমিউনো গ্রুপটা অবস্থান করে, তার জন্য এর নাম হচ্ছে ইমিউনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোলিন। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 22 নম্বর দেখো, বলছে একটি আম্লিক অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। আম্লিক মান হচ্ছে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হিসেবে একটা কি থাকবে, তোমার এক্সট্রা কার্বক্সিল গ্রুপ থাকবে, COO মাইনাস থাকবে, অর্থাৎ প্লাস মাইনাস নিউট্রাল করলেও একটা মাইনাস এক্সট্রা গ্রুপ থাকবে, তারা হচ্ছে অ্যাসিডিক। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তাহলে অ্যান্সার বি। 23 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো, নিম্নলিখিতের মধ্যে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড কারা হবে, যাদের একটা এক্সট্রা তোমার ক্ষারীয় গ্রুপ থাকবে, সি, এখানে তোমার এসে একটা NH3 প্লাস থাকবে, অর্থাৎ একটা এক্সট্রা +1 চার্জ থাকবে, তারা হচ্ছে ক্ষারীয়। যেমন লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন, তিনটে লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন। 24 নম্বর দেখো, বলছে অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের থেকে আলাদা যে নির্দিষ্ট গ্রুপ বা গোষ্ঠীর জন্য, সেটি হলো এই তো তোমার অ্যালকিল গ্রুপটা, অর্থাৎ এই যে 3 নম্বরে, কারণ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, এই উপরের অংশটা সেম। তাহলে পার্থক্য কোথায়? আলফা কার্বন থেকে যে অ্যালকিল গ্রুপটা বেরোচ্ছে, অর্থাৎ নিচের দিকে যে গ্রুপটা বেরোচ্ছে, সেই গ্রুপটা হচ্ছে সবাই আলাদা। কেউ অ্যামাইনো অ্যাসিডিক হচ্ছে, কেউ ক্ষারীয় হচ্ছে, কেউ অ্যারোমেটিক হচ্ছে, কেউ হচ্ছে নরমাল হচ্ছে। 25 নম্বর কোয়েশ্চেন বলছে প্রোটিনের মধ্যে কতগুলো নিশ্চিত ধরনের অ্যামাইনো অ্যাসিড দেখা যায়। 20খানা অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। 26 নম্বর বলছে দেখো, হেটেরোসাইক্লিক গ্রুপ আছে এমন অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। হেটেরোসাইক্লিক গ্রুপ আছে এমন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এবং ফিনাইল অ্যালানিন। ওদের গঠনটা কেমন দেখো, ওদের ক্ষেত্রে কি থাকবে, হেটেরোসাইক্লিক গ্রুপ থাকবে, অর্থাৎ এখানে NH3+, COO মাইনাস, এখানে একটা জিনিস ভুল করছি আমি, NH2+, এবং এখানে হচ্ছে তোমার নিচের দিকে হবে CH2 বন্ড CH
সি, যেখানে একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বা অ্যারোমেটিক গ্রুপ থাকবে সেটা হচ্ছে তোমার NH থাকবে এবং এখান থেকে তোমার বেরিয়ে যাবে একটা বেনজিন রিং, অর্থাৎ এখানে থাকবে তোমার এটা হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের গঠন। তো এখানে কি এটা হচ্ছে ট্রিপ্টোফ্যানের গঠন। তো এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে একটা এক্সট্রা তোমার কি থাকছে, কার্বক্সিল গ্রুপ থাকছে। অ্যালকালি অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে তোমার ক্ষারের ক্ষেত্রে একটা অ্যামাইনো গ্রুপ এক্সট্রা থাকছে। আবার যারা তোমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যারোমেটিক গ্রুপ থাকছে এখানে। তারপর বলছে 27 নম্বর, সবচেয়ে বৈচিত্র্যময় রাসায়নিক যৌগটি হলো কি? সবচেয়ে বৈচিত্র্যময় রাসায়নিক যৌগ হচ্ছে আমাদের প্রোটিন, কারণ প্রোটিনে 20খানা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সহজে গঠিত হয়। 28 নম্বর কোয়েশ্চেন বলছে, যার বিপাকের সময় অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেটি অবশ্যই প্রোটিন, কারণ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এবার প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলের মধ্যে বন্ধন স্থাপনকারী বন্ডের নাম হচ্ছে পেপটাইড বন্ড। অর্থাৎ কিভাবে তৈরি হয় দেখো, ধরুন এটা একটা অ্যামাইনো অ্যাসিড NH2 প্লাস C ডাবল বন্ড O, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আরেকটা অ্যামাইনো অ্যাসিড কি হয়, এই কার্বক্সিল এবং অ্যামাইনো গ্রুপের মধ্যে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, এখানে হচ্ছে R2 এবং C মাইনাস। তো এই দেখো এটা একটা R1 একটা অ্যামাইনো অ্যাসিড, এটা R2 একটা অ্যামাইনো অ্যাসিড। এবার এর মধ্যে যে বন্ডটা রয়েছে, এই বন্ডটা হচ্ছে পেপটাইড বন্ড। এই বন্ডটাকে একটা ডিহাইড্রেশন, অর্থাৎ দুটো অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল এবং অ্যামাইনো গ্রুপ থেকে কি হয়, H2 বেরিয়ে যাওয়ার ফলে এই বন্ড ফর্মেশন হয়। এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের মাধ্যমে কি হয়, তোমার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেইন তৈরি করে। তাহলে এখানে হয়ে গেল পেপটাইড বন্ড। 30 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, ধরা যাক অ্যামাইনো অ্যাসিডের গড় আণবিক ভর হলো 128 কিলোডালটন। তাহলে 20টি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি পলিপেপটাইড আণবিক, তাহলে বলছে একটা অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ সিঙ্গেল অ্যামাইনো 128 কিলোডালটন হচ্ছে একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডের ওজন, হলো একটা অ্যামাইনো অ্যাসিডের ওজন। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের মলিকুলার ওয়েট। ক্লিয়ার? এবার রয়েছে এখানে 20খানা অ্যামাইনো অ্যাসিড। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিড মানে কি, 20 অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে এখানে 19খানা পেপটাইড বন্ড তৈরি হয়েছে, পেপটাইড বন্ড তৈরি হয়েছে। এবার প্রত্যেকটা পেপটাইড বন্ড তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, একটা করে জলের অণু রিমুভ হয়েছে। তো জলে কি থাকছে, হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2 আর অক্সিজেন হচ্ছে 16, 18খানা মলিকুলার কি আর মানে 18 হচ্ছে এর মলিকুলার ওয়েট। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 18টা জল যখন বেরিয়ে যাচ্ছে তখন সেখানে কত হচ্ছে, আর 360 কিলো ডালটন তোমার বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে 128 কিলো ডালটন মানে কি, আমার 20 × 128, 20 থেকে 128 গুণ করলে আমরা পেয়ে যাবো কত, 2560 কিলো ডালটন, 2560 কিলো ডালটন। এটা আমরা 20টা অ্যামাইনো অ্যাসিডের ওজন পাচ্ছি। আর এখান থেকে যে জলটা বেরিয়ে যাবে, পেপটাইড বন্ড ফর্মেশন যখন হবে তখন এখান থেকে কি হবে, একটা করে জল বেরিয়ে যাবে। তো 19টা জল বেরিয়েছে। তো 19টা, এখানে 20টা অ্যামাইনো অ্যাসিড যেহেতু সেহেতু 19খানা জল বেরিয়েছে, 19টা জল বেরিয়েছে। যেহেতু 19টা পেপটাইড বন্ড তৈরি হয়েছে সেটা 19টা ওয়াটার বেরিয়েছে। তাহলে 19 × 18, সেটা কত হচ্ছে, 19 × 18 হচ্ছে তোমার মোটামুটি 342 কিলো ডালটন, 342 কিলো ডালটন। তাহলে এবার কি হলো, তাহলে হচ্ছে তোমার এখানে 2560 মাইনাস 342, এটা বেরিয়ে গেল। তার ফলে আমার তৈরি হচ্ছে 2218। তাহলে আমার 20টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা যদি একটা পলিপেপটাইড চেইন তৈরি হয় এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের যে মলিকুলার ওয়েট 128 কিলো ডালটন হয়, তাহলে 20খানা এর অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি প্রোটিনের ওজন হবে 2218 কিলো ডালটন। আশা করি বুঝতে পেরেছ। 31 নম্বর বলছে, প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো কি, অ্যামাইনো অ্যাসিড বা পেপটাইড বন্ড লাগবে আমার।
পেপটাইড বন্ড তৈরি হয় যখন একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সঙ্গে অপর একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সঙ্গে অপর একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন সেখানে তৈরি হয় তোমার পেপটাইড বন্ড। এটা করে দেখা একটা, ধরে নাও এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ওকে, C=-H(R1). আরেকটা অ্যামাইনো অ্যাসিড ধরে নেওয়া আছে CnH2+ CO-H(R). এবার কি হচ্ছে, এই যে কার্বক্সিল গ্রুপ আর এই যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপ থেকে কি হবে, তোমার জল বেরিয়ে যাবে। H2 বেরিয়ে যাওয়ার ফলে যখন বেরিয়ে যাবে, H2 যখন আমার বেরিয়ে গেল তখন কি হবে, এখানে NH2+ H(R), এটা হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখান থেকে জল বেরোলে একটা কার্বক্সিল গ্রুপ পড়ে থাকবে। আর কি হবে, এখানে অ্যামাইনো গ্রুপ যা আছে সেখান থেকে একটা দুটো হাইড্রোজেন বেরিয়ে গেলে একটা হাইড্রোজেন থাকবে এবং CH(R)CO-। এবার এর মধ্যে কি হবে, একটা বন্ড ফরমেশন হবে। এই বন্ডটাকে আমরা বলছি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড বলা হয়ে থাকে। আসলে বুঝতে পেরেছ? তো চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে 10 অণু গ্লাইসিন নিয়ে গঠিত পলিপেপটাইড শৃঙ্খলের আণবিক সংকেত কি হয়? পলিপেপটাইড শৃঙ্খল। তো দেখো একটা পলিপেপটাইড শৃঙ্খলে কি থাকছে, দেখো প্রথমে হচ্ছে NH3 বা NH2+, CO-H এবং একটা ফাংশনাল গ্রুপ থাকছে। তো এখানে কি হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে কটা কার্বন রয়েছে, দুখানা কার্বন রয়েছে গ্লাইসিন। আর গ্লাইসিনের সংকেতটা কি, গ্লাইসিনের সংকেত হচ্ছে তোমার সবচেয়ে সিম্পল অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন, যারা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কারণ এর দুটো ফাংশনাল গ্রুপ একই থাকে। তাহলে এখানে কটা কার্বন রয়েছে, দুখানা কার্বন রয়েছে, দুটো কার্বন 10 অণু গ্লাইসিন, দুটো কার্বন, মানে কার্বন হয়ে গেল আমার 20টা। এবার কটা রয়েছে দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন রয়েছে একটা। সুতরাং এখানে হাইড্রোজেন কাউন্ট করো, এখানে দুটো হাইড্রোজেন আর দুটো, 4টে হাইড্রোজেন থাকছে। তো 4টে হাইড্রোজেন হলো, হাইড্রোজেন হয়ে গেল 40খানা, হাইড্রোজেন 40টা। তারপর হচ্ছে কি, এখানে কটাই রয়েছে, এটাকে আমি স্টেবল করে NH3 করে দিলাম আর এটাকে H করে দিলাম, ওকে। তাহলে হাইড্রোজেন কটা আছে, 3টে, আর 3টে 6টা হাইড্রোজেন রয়েছে। 6টা হাইড্রোজেন কি, 10টা হলে 60খানা হাইড্রোজেন থাকবে, এখানে 60টা হাইড্রোজেন থাকলো। এবং থাকছে কি, অক্সিজেন কটা রয়েছে দেখো, দুটো অক্সিজেন রয়েছে, মানে অক্সিজেন হয়ে গেল 20খানা। আর কি রাখছে, নাইট্রোজেন, নাইট্রোজেন কটা রয়েছে দেখো, একটা নাইট্রোজেন, 10টা নাইট্রোজেন। তাহলে C20, H60, O20, N10। এটা হচ্ছে, এখানে সেরকম কিছু নেই, দেখো কোনো অপশনে ঠিকঠাক এখানে দেওয়া হয়নি, তাই এখানে মোটামুটি তোমার এটা হচ্ছে অরিজিনাল সংকেত। C20, H16, H60, C2H5, দুটো কার্বোকান থাকলো। এটা একটা এই ফর্মে লেখা যেতে পারে, আরেকটা ফর্ম লেখা যেতে পারে কি, NH2+ CH CO-, এখানে H। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার কার্বন রয়েছে 10টা, হাইড্রোজেন রয়েছে 4টে, 10×4, হাইড্রোজেন রয়েছে 40টা। তারপর হচ্ছে কি, CH, অক্সিজেন রয়েছে দেখো দুটো মানে 10×20 রয়েছে 20টা, আর হচ্ছে নাইট্রোজেন রয়েছে 10টা। হয় এই ফর্মুলা লেখা যাবে বা এই ফর্মুলাটা লেখা যাবে। তো এখানে অপশন থেকে অপশনের কোথাও কিন্তু সেই জিনিসটা নেই, তাই এখানে একটা অপশন কিন্তু কারেক্ট না। এবার হচ্ছে 34 নম্বর, অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শৃঙ্খল গোষ্ঠীগুলির মধ্যে আন্তঃবিক্রিয়ার ফলে কোন মাত্রায় প্রোটিন সংগঠিত হতে পারে? আমার পার্শ্ব শৃঙ্খল, পার্শ্ব মানে এই যে ফাংশনাল গ্রুপ, এই পার্শ্ব শৃঙ্খলগুলোর এতে আমাদের কি তৈরি হয়, এখানে তোমার গৌণ গঠন তৈরি হয়। পার্শ্ব শৃঙ্খলগুলো অন্তঃক্রিয়ার মাধ্যমে আমাদের গৌণ বা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয় এই পার্শ্ব শৃঙ্খলগুলোর জন্য। আলফা হেলিক্স এবং বিটা সিট কোন প্রকার প্রোটিনের গঠন? এটা হচ্ছে গৌণ প্রোটিনের গঠন, হচ্ছে আলফা হেলিক্স এবং বিটা সিট। এরপর 36 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে,
দেখো বলছে সমতড়িৎ বিন্দু সম্পূর্ণ সঠিক তত্ত্বের চিহ্ন। সমতড়িৎ মান হচ্ছে যখন একটা অ্যামাইনো অ্যাসিডে NH2+ থাকবে, কার্বক্সিল মাইনাস গ্রুপ থাকবে, এখানে H থাকবে, এখানে R ফাংশন গ্রুপ থাকবে, এখানে একটা মাইনাস গ্রুপ আছে, এখানে একটা প্লাস গ্রুপ রয়েছে, তাহলে +1, এখানে -1 হলো। তাহলে কি হচ্ছে, এটা প্লাস মাইনাস কেটে যাবে অর্থাৎ 0। এটাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট, বা এখানে হচ্ছে এটাকে জুইটার আয়নও বলা হয়ে থাকে। তো যে পিএইচে প্রোটিন ধনাত্মক থাকবে এবং ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ সম পরিমাণে থাকবে তাকে বলা হচ্ছে সমতড়িৎ বিন্দু। 37 নম্বর বলছে অধিকাংশ প্রোটিনের ত্রিমাত্রিক আকৃতির স্থায়িত্বের জন্য নিম্নের কোন বন্ধনটি সবচেয়ে কম সম্পর্কিত? সবচেয়ে কম অর্থাৎ 3 ডাইমেনশনাল মায়োগ্লোবিনের গঠন যেমন, এটার জন্য সবচেয়ে কম পরিমাণে গুরুত্ব রয়েছে কার? সেটা হচ্ছে 37 ক্ষেত্রে দেখতে পারো, সেটা হচ্ছে তোমার এস্টার বন্ধনী। এস্টার বন্ধনী কি হয়? এস্টার বন্ধনী হচ্ছে একটা বন্ধনী যেখানে তোমার C+O একদিকে থাকবে তোমার OH থাকবে, একদিকে থাকবে কি H থাকবে, এটা হচ্ছে, বা এখানে বলতে পারো যে R গ্রুপ, আর এখানেও R গ্রুপ থাকছে। এটা হচ্ছে তোমার এস্টার বন্ধনী। এস্টার বন্ধনীর গুরুত্ব সবচেয়ে কম থাকবে। সবচেয়ে বেশি থাকবে কোথায়? হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। তারপর 38 নম্বর হচ্ছে কি টার্সিয়ারি গঠন। টার্সিয়ারি গঠন হচ্ছে 3 ডাইমেনশনাল গঠন দেখতে পাওয়া যায় মায়োগ্লোবিনে। হিমোগ্লোবিনে কোয়াটার্নারি স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে, আর কোলাজেন বা নিউক্লিওপ্রোটিন এগুলোতে প্রাইমারি গঠন দেখতে পাওয়া যায়। নিউক্লিওপ্রোটিনে তোমার দেখতে পাওয়া যাচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, আলফা বিটা সিট, আর কোলাজেনটা হচ্ছে প্রাইমারি গঠন। এবার গঠনগত এবং উৎসেচক ধর্ম সম্বলিত প্রোটিনটি হলো কোনটা? গঠনগত, যেটা গঠন তৈরি করছে আমাদের, এবং একটা উৎসেচক ধর্ম সম্বলিত। তাহলে এখানে কোলাজেন রয়েছে, গঠনগত উপাদান, মায়োসিন রয়েছে, এটা কিন্তু আমাদের মায়োসিন প্রোটিন। মায়োসিন প্রোটিনটা হচ্ছে কি তোমার মায়োসিন প্রোটিন, এটা আমাদের গঠনগত এবং উৎসেচক ধর্ম সম্বলিত মায়োসিন। নেক্সট হচ্ছে 40 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন প্রোটিনটি প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে কোলাজেন প্রোটিন। কোলাজেন আমাদের মাংসপেশি তৈরি করতে সাহায্য করে। সমগ্র বায়োস্ফিয়ার সবচেয়ে বেশি প্রাপ্ত প্রোটিনটির নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। রুবিস্কো কেন? এই রুবিস্কোটা হচ্ছে এনজাইম যেটা কি করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডের সংবন্ধন ঘটায়। নিম্নলিখিতের মধ্যে প্রোটিন নয় কোনটি? একটা হিমাটিন। হিমাটিন হচ্ছে এক ধরনের অ্যাক্টিন মায়োসিন, দুটো আমাদের পেশি সংকোচন প্রসারণে সাহায্য করে প্রোটিন। অ্যালবুমিন আমাদের ব্লাডের প্রোটিন, কিন্তু হিমাটিন হচ্ছে এক ধরনের ডার্ক ব্লুইশ অর ব্রাউনিশ পিগমেন্ট রঞ্জক পদার্থ উইথ আয়রন। 43 নম্বর কোয়েশ্চেন বলছে একটা গ্লোবিউলার প্রোটিন হলো কি? গ্লোবিউলার মানে হচ্ছে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এবং ইনসুলিন, এটা সবকটি অ্যান্সার হবে 43 নম্বর। তারপর হচ্ছে কি আমাদের লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন মানে যেগুলো আমাদের লিপিড প্রোফাইল টেস্ট চেক করতে বলা হয় অর্থাৎ ব্লাডের, তখন যে প্রোটিনগুলো আমাদের যেগুলোর উপর নির্ভর করে আমরা লিপিড প্রোফাইল টেস্ট করেছি, LDL, VLDL, HDL। তো এখানে সবচেয়ে একটা লাইপোপ্রোটিন হচ্ছে LDL। LDL কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন, মানে আমাদের ব্লাডের মধ্যে এক ধরনের প্রোটিন, যে প্রোটিনগুলো ব্লাডের লিপিডকে তোমার কোথায়, ব্লাডের লিপিডগুলোকে সরিয়ে দেয়। কোথায় সরায়? সেগুলোকে ব্লাড থেকে যকৃত বা অন্য অংশে সরিয়ে দেয়, তারা হচ্ছে LDL। এবার LDL কে বলা হয় ব্যাড কোলেস্টেরল, কারণ LDL এর পরিমাণটা যত বেশি হবে তত বেশি তোমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। কিন্তু যখন HDL এর কোনো কোলেস্টেরল, যখন HDL কে বলা হয় গুড কোলেস্টেরল, HDL হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা বলা হয় গুড কোলেস্টেরল। এটার মাত্রা যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে তোমার ব্লাড সুস্থ আছে, তোমার শরীর কোলেস্টেরলের পরিমাণটা কম আছে, গুড কোলেস্টেরল। ক্রোম্যাটিন মানে ক্রোম মানে কালার, তাহলে ক্রোম্যাটিন আমাদের কি দেখো যে আমাদের দুই রকমের ক্রোম্যাটিন পাওয়া যায়, একটা ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিন। তো এগুলো হচ্ছে নিউক্লিয় প্রোটিন। একটা মেটালোপ্রোটিন যখন প্রোটিনের সঙ্গে কোনো মেটাল যুক্ত হবে তখন সেটা প্রোটিন, মেটালোপ্রোটিন। যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি রয়েছে, মানে গ্লোবিন প্রোটিনের সঙ্গে অর্থাৎ আয়রন যুক্ত রয়েছে হিমোগ্লোবিন একটা
তোমার বোধ ফেরিটিন এবং হিমোগ্লোবিন দুটোই হবে অ্যান্সার। কেসিন হচ্ছে দুধের একটা প্রোটিন। একটি বাহক 47 নম্বর বলছে কি একটা বাহক প্রোটিন হলো কি, একটা বাহক প্রোটিন হিমোগ্লোবিন কি করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বহন করে। অ্যান্টিবডি কি ধরনের বস্তু? অ্যান্টিবডি এক ধরনের হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, কারণ এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি থাকে। লব্ধ প্রোটিনের উদাহরণ, লব্ধ প্রোটিন কাকে বলা হয়? যে সমস্ত প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য জিনিস থেকে আসছে, অর্থাৎ যে সমস্ত প্রোটিন অন্য জিনিস তৈরি হয় তাকে বলা হচ্ছে লব্ধ প্রোটিন। যেমন আমাদের এক্সাম্পল হচ্ছে প্রোটামিন অ্যান্ড প্রোলামিন, তারপর হচ্ছে হিমোসায়ানিন এবং রোডোসিন, আর প্রোটিওজ অ্যান্ড পেপটোন। তাহলে প্রোটিওজ এবং পেপটোন হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা লব্ধ প্রোটিন, যেটা অন্যান্য বস্তু থেকে প্রোটিনটা তৈরি হয়। পেপটোন একটা কি? তাহলে পেপটোন হয়ে গেল আমাদের একটা লব্ধ প্রোটিন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পেপটোন এবং লব্ধ প্রোটিন। লব্ধ মানে অন্য জিনিস থেকে আসা, ডেরিভেটিভ প্রোটিন যেটা বলা হয়। 11 নম্বর বলছে পেপটোন এবং প্রোটিওজ আদ্র বিশ্লেষণ সময় কাকে ভেঙে দেয়? সেটা পেপটাইড বন্ধনীকে ভেঙে দেয়, ভাঙে। এটা আদ্র বিশ্লেষণ মানে জলের উপস্থিতিতে যে সমস্ত উৎসেচক কাকে ভাঙছে? কোন একটা বন্ধনীকে ভাঙছে, তাকে বলা হয় পেপটাইড, তাকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক বা আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। প্রোটিয়ান কি হচ্ছে? প্রোটিন হচ্ছে একটা প্রাথমিক লব্ধ প্রোটিন, গৌণ লব্ধ প্রোটিন এবং হচ্ছে কি প্রগণ লব্ধ প্রোটিন। এটা হচ্ছে প্রাথমিক লব্ধ প্রোটিন হচ্ছে প্রোটিয়ান এক ধরনের প্রাথমিক লব্ধ প্রোটিন। পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিনের ভাগগুলো হচ্ছে কি প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন এবং তৃতীয় শ্রেণীর প্রোটিন। তার প্রথম শ্রেণীর প্রোটিন মানে যে সমস্ত প্রোটিনের মধ্যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, অর্থাৎ পুষ্টিগুণ একদম ভরপুর থাকবে, সেটা হচ্ছে তার কি সবগুলো উপস্থিত থাকে, সব অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকলে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। সম্পূর্ণ প্রোটিন বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন, যেহেতু এখানে 20টা অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকছে, তাই একে বলা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিনের উদাহরণ দাও। প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে কি মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, অর্থাৎ এগুলোতে সবগুলো অ্যামাইনো অ্যাসিডই কম বেশ করে আছে। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলা হচ্ছে? যেগুলো আংশিকভাবে পূর্ণ, অর্থাৎ হয়তো 2-1টা অ্যামাইনো অ্যাসিড হয়তো নাও থাকতে পারে, এগুলো আংশিকভাবে পূর্ণ প্রোটিন বলা হয়। ওকে, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দেখা যায় কোন প্রোটিনে? এটা দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর প্রোটিনে। মানে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে হয়তো 1-2টা অ্যামাইনো অ্যাসিড না থাকতে পারে, কিন্তু তৃতীয় শ্রেণীর প্রোটিন হয়তো অর্ধেক অ্যামাইনো অ্যাসিডই নেই। দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের উদাহরণ হচ্ছে কি ডাল, মাছ, জেইন, ডিম। মাছ এবং ডিম এই দুটো হচ্ছে আমার প্রথম শ্রেণীর প্রোটিন, কিন্তু এখানে দুটো পয়েন্ট আছে কি জেইন এবং ডাল। তার মধ্যে কি জেইনটা মেইনলি হচ্ছে ভুট্টা থেকে পাওয়া যাচ্ছে, জিয়া মেইজ। তো এখানে হচ্ছে ডালটা হচ্ছে প্রোটিন যেখানে সবগুলো নেই, তবে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে। বৃদ্ধি বিকাশের সহায়ক নয় কোনটা? তৃতীয় শ্রেণীর প্রোটিনটা বৃদ্ধি বিকাশ, কারণ এখানে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড থাকে না। তৃতীয় শ্রেণীর প্রোটিন বা অসম্পূর্ণ প্রোটিনের একটা উদাহরণ হচ্ছে কি গম। মাছ, মাংস, জেন হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। উদ্ভিদের কোন অংশ থেকে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়? ফল থেকে পাওয়া যেতে পারে, কাণ্ড থেকে পাওয়া যায়, মূল থেকে পাওয়া যেতে পারে। উদ্ভিদের প্রোটিনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটি? উদ্ভিজ্জ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সঠিক মাত্রায় থাকে, উদ্ভিজ্জ প্রোটিনে না, এখানে অত্যাধিক মাত্রায় কম থাকে। উদ্ভিদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা অনেকটাই কম থাকে, এদের দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর প্রোটিন থাকে। প্রাণীজ প্রোটিনের প্রায় সবকটি অ্যামাইনো অ্যাসিড সঠিক মাত্রায় থাকে। প্রোটিনের প্রধান শারীরবৃত্তীয় কাজ হলো দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, দেহ থেকে অপাচ্য খাদ্যবস্তুর বহিষ্করণ। এখানে এ এবং বি উত্তর, কারণ অপাচ্য খাদ্যবস্তুর বহিষ্করণটা তো এক্সক্রিটরি সিস্টেমের কাজ। এবার 66 নম্বর কোয়েশ্চেন আমরা আসি, প্রোটিন কিভাবে দেহের ক্ষয়পূরণ ঘটায়? প্রোটিন হচ্ছে ক্ষয়পূরণ মানে কি, যেটা বিনষ্ট হয়ে গেছে সে কলাটাকে রিপেয়ার করবে। এক হচ্ছে বিনষ্ট কলাকোষের স্থান নতুন কলাকোষ সৃষ্টির মাধ্যমে, কোষের বিনষ্টকরণ পদ্ধতি বন্ধ করার মাধ্যমে, কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে কোষকে অমরত্ব প্রদান করে। এবার হচ্ছে কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে এটা অমরত্ব কেউ প্রদান করে, আমাদের কোনো সেলে অমরত্ব নেই, তাই এখানে হচ্ছে বিনষ্ট কলাকোষের স্থানে নতুন কলাকোষ সৃষ্টি করে আমাদের ক্ষয়পূরণ করে। 67 নম্বর কোয়েশ্চেন বলছে দেহের অনাক্রম্যতা নিয়ন্ত্রণে প্রোটিনের ভূমিকা হলো। প্রোটিন দেহে অ্যান্টিজেনের সঙ্গে, অ্যান্টিজেন হচ্ছে দেহের বাইরের বস্তু, সুতরাং অ্যান্টিজেন বাইরে থেকে আসবে।
প্রোটিন দেহে অ্যান্টিবডি সংশ্লেষ ঘটিয়ে দেহকে অ্যান্টিজেনের হাত থেকে রক্ষা করে। বি নম্বরটা হচ্ছে অপশন। 1 গ্রাম প্রোটিন থেকে কত, মোটামুটি 4.1 অথবা তোমার কোনো বই দেখবে 3.9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 9.3টা হচ্ছে লিপিড থেকে, 1 গ্রাম লিপিড থেকে তোমার 9.3 কিলো ক্যালোরি হয়। আর 4.3 হচ্ছে কার্বোহাইড্রেট থেকে পাচ্ছি আমরা, হাইড্রেট থেকে, শর্করা থেকে। তাহলে এখানে অপশন হচ্ছে সি। শ্বাসরঞ্জক হিমোগ্লোবিনের উপাদান কি? শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লোবিন প্রোটিন, লোহা এবং বি। তাহলে লোহা থাকছে অবশ্যই হিম মানে হিমো আয়রন, আর গ্লোবিন মানে প্রোটিন। তাহলে এখানে বি আর সি রাইট। 70 নম্বর প্রশ্ন বলছে দেহত্বকের রঞ্জক পদার্থ মেলানিন কোন অ্যামাসে আমাদের কি হয়? প্রথমে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন থেকে তৈরি হয় ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা পিএইচ বলে একটা এনজাইম রয়েছে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ওখান থেকে টাইরোসিন তৈরি হয়। এই টাইরোসিন থেকে তোমার তৈরি হয় মেলানিন বা আমাদের রঞ্জক পদার্থ। তাহলে এখানে হলো টাইরোসিন থেকে। প্রোটিনের 71 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিনের অভাবে উৎসেচক উৎপাদন বন্ধ হলে কি ঘটবে? যদি উৎসেচক না তৈরি তো আমাদের বিপাক ক্রিয়া ঘটবে না, ডাইজেশন হবে না, তো বিপাক ক্রিয়া ব্যাহত হবে। প্রোটিন ধর্মীয় হরমোন কোনগুলো? প্রোটিন ধর্মীয় হরমোন হচ্ছে যেমন ইনসুলিন, গ্লুকাগন, ভেসোপ্রেসিন। দেখবে যেখানে যে সমস্ত হরমোনের ক্ষেত্রে পিছন দিকে সাপেক্ষ হিসেবে আইএন রয়েছে, আইএন, তারা সবাই হচ্ছে প্রোটিন ধর্মী অথবা অ্যামাইনো ধর্মী। যেমন ইনসুলিন আয়ন আছে, গ্লুকাগন এর ক্ষেত্রে কিন্তু নাই, এক্সেপশনাল। আবার ভেসোপ্রেসিন আয়ন যুক্ত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আয়ন যুক্ত থাকলে ওটা প্রোটিন রিলেটেড ধরে নিবে। এখানে সবগুলো হবে অ্যান্সার। 73 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি বাফার হিসেবে কাজ করে রক্তের পিএইচ মাত্রাকে নিয়ন্ত্রণ করে? আমাদের প্রোটিন বাফার হিসেবে কাজ করে। কারণ প্রোটিনে কি হয়, ধরে নাও প্রোটিনের গঠনটা কি দেখলাম আমরা, NH2+ এবং CO- H এবং R। এখানে প্রোটন অ্যাড করলে তোমার প্রোটন অ্যাড হয়ে যাবে এখানে। আবার প্রোটন বেরিয়ে গেলে এখান থেকে তোমার হচ্ছে কি, এখানে প্রোটন বেরিয়ে গেলে আবার এটা ক্ষার হয়ে যাবে। সুতরাং এটা কি হয়, এর বাফার, এর পরিবর্তন হয়। বাফার কাকে বলে? প্রথম এমন একটা সলিউশন যে সলিউশনটার তোমার পিএইচ মাত্রা সহজে পরিবর্তন হবে না, তাকে বাফার দ্রবণ বলা হয়। যেমন রক্তের পিএইচ মাত্রা কত, 7.4, এটা সহজে চেঞ্জ হয় না। কারণ হচ্ছে বাফার কিভাবে তৈরি হয়, একটা স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস অথবা স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড, এটা তোমার বাফার সলিউশন। তাহলে সহজে পিএইচ মাত্রার পরিবর্তন ঘটে না। 74 নম্বর হচ্ছে প্রোটিনের কোন বৈশিষ্ট্য দেহের পিএইচ এর ভারসাম্য রক্ষায়? আলফা কার্বনের উপস্থিতি, জুইটার আয়ন গঠন, ত্রিমাত্রিক গঠন। এটা জুইটার আয়ন মানে যেখানে চার্জটা সেম, যেখানে +1 -1 আছে, তো ওভারঅল চার্জ কত, 0 হয়। এটা হচ্ছে জুইটার আয়নের জন্য হয়। 74 জুইটার আয়নের জন্য হয়। প্রোটিন বাফার হিসেবে কাজ করতে পারে কারণ অ্যামাইনো অ্যাসিডের অণুর মধ্যে অ্যামাইনো এবং কার্বক্সিলেট আয়নের উপস্থিতির জন্য এটি সহজে H+ আয়ন গ্রহণ এবং বর্জন করতে পারে। এটা পয়েন্ট, যে এখানে কি থাকে, যেহেতু আমাদের কি থাকে, এখানে একটা অ্যামাইনো গ্রুপ থাকছে এবং একটা কার্বক্সিল গ্রুপ থাকবে এবং হাইড্রোজেন এবং আর, তাহলে সহজে কি হচ্ছে, এখান থেকে এখানে প্রোটন যুক্ত হতে পারে, এখান থেকে প্রোটন বেরিয়ে যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 76 নাম্বার, দেহে নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে কে? প্রোটিন। নাইট্রোজেনের সাম্যাবস্থা প্রোটিন, কারণ একমাত্র ফ্যাট কি তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শর্করা কে তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু এখানে হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণটা বেশি, হাইড্রোজেন রেশিওটা কম। কার্বন হাইড্রোজেন রেশিও বেশি। এখানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার। 77 মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদানটি কি? সেটা হচ্ছে প্রোটিন। সবচেয়ে বেশি থাকে তোমার উপাদান, জল লাগবে, সবচেয়ে বেশি উপাদান প্রোটিন। দুগ্ধ লব্ধ প্রোটিনটি হলো কি? ল্যাকটালবুমিন, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোগ্লোবুলিন। এটা ল্যাকটালবুমিন।
এবং ল্যাক্টোগ্লোবিউলিন, এ দুটো, অর্থাৎ এ আর সি। প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু অর্থাৎ জৈব মূল্য। মানুষ প্রতিদিন যে পরিমাণ প্রোটিনজাত খাদ্য খায়, মানুষ পাচিত প্রোটিনের যে পরিমাণ অংশ দেহে অঙ্গীভূত হয়, পাচিত প্রোটিনের যে পরিমাণ অংশ বিনষ্ট হয়, অপাচ্য প্রোটিন দেহ থেকে যে পরিমাণ নাইট্রোজেন পদার্থ বেরিয়ে যায়। এখানে অপশনটা হচ্ছে কি পাচিত প্রোটিনের যে পরিমাণ অংশ দেহে অঙ্গীভূত, অর্থাৎ আমরা খাবার খেলাম, খাওয়ার পর সেটা পাচিত হলো, পাচিত হওয়ার যে যতটা অংশ আমাদের শরীরে লাগলো সেটাই প্রোটিনের জৈব মূল্য, বায়োলজিক্যাল ভ্যালু। নিম্নলিখিত কোন সূত্রটি প্রোটিনের জৈব মূল্যকে নির্দেশ করেন? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু। বিভি মানে হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু বা জৈব মূল্য। পাচিত নাইট্রোজেন কতটা পাচিত হলো, বিপাকে বিনষ্ট নাইট্রোজেন কতটা নাইট্রোজেন নষ্ট হয়ে গেল, তা ডিভাইডেড বাই পাচিত নাইট্রোজেন ইন্টু 100। এটা হচ্ছে তোমার প্রোটিনের জৈব মূল্য নির্ধারক ফর্মুলা। প্রোটিন কার সঙ্গে বিক্রিয়া করে বেগুনি বর্ণ তৈরি করে? বেনেডিক্ট রিএজেন্টের সঙ্গে, বেনেডিক্ট রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে তোমার, কারণ এটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড ডিটেক্ট করার কাজে বেনেডিক্ট রিএজেন্ট ব্যবহার করা হয়। সরি, প্রোটিন কার সঙ্গে বিক্রিয়া? বেগুনি বর্ণ, সরি বেগুনি বর্ণ, এটা নিন হাইড্রিন। বেনেডিক্ট কি করে? বেনেডিক্ট তোমার হচ্ছে কি রিএজেন্ট, বেনেডিক্ট এটা হচ্ছে কি নর্মালি কি হয়, রিডিউসিং সুগার। বেনেডিক্ট রিএজেন্টটা কিসের করা হয়? এটা সুগারকে বের করে, সুগার টেস্ট, মানে কোন উপাদানে কার্বোহাইড্রেট আছে কিনা সেটা দেখার জন্য বেনেডিক্ট রিয়েক্ট ব্যবহার করা, মানে বিকারক ব্যবহার করা হয়। আর নিনহাইড্রেট হচ্ছে প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে। নিচের কোনটি প্রোটিনের শনাক্তকরণে ব্যবহার করা হয়? তাহলে বেনেডিক্ট তো হবে না, কারণ বেনেডিক্ট সুগার, বিশেষ করে মনোস্যাকারাইড বা এক শর্করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বায়োরিক টেস্ট, জ্যান্থোপ্রোটেইক টেস্ট, তাহলে বায়োরিক টেস্ট হচ্ছে প্রোটিন পেপটাইডের জন্য, প্রোটিন এবং পেপটাইডের জন্য হচ্ছে তোমার বায়োরিক টেস্ট। সাধারণভাবে কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং হাইড্রোজেন শর্করার অক্সিজেন এবং হাইড্রোজেন অনুপাত 1:2 হবে। অক্সিজেন এবং সাধারণভাবে কার্বোহাইড্রেটে অক্সিজেন এবং এর অনুপাত 1:2। একটি কার্বোহাইড্রেটের সাধারণ রাসায়নিক সংকেত CH2O হলেন। যেমন ধরেন এখানে গ্লুকোজ কি হচ্ছে, কার্বনের পরিমাণ 6 রয়েছে, অর্থাৎ এন এর ভ্যালু গ্লুকোজের ক্ষেত্রে 6, তাহলে দেখো C6H12O6 হয়ে গেল, যেটা CH2O থেকে। তারপর শর্করা দুটি কার্যকরী মূলকের নাম বলো। একটা হচ্ছে একটা কার্বনিল গ্রুপ, একটা হাইড্রক্সিল গ্রুপ, কার্বনিল অ্যান্ড হাইড্রক্সিল গ্রুপ। তারপর যে একটি প্রাণীজ শর্করার নাম বলে, ডেক্সট্রিন, মাংস, মাছ এবং গ্লাইকোজেন। তো প্রাণীজ শর্করা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি আমাদের যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন সে গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে রক্তের মধ্যে সঞ্চিত, যকৃৎ এবং পেশিতে সঞ্চিত হয়। মধু এবং গুড় হলো কার্বোহাইড্রেটের যথেষ্ট উৎস, কার্বোহাইড্রেটের তোমার হচ্ছে উৎকৃষ্ট উৎস। মধু এবং গুড় হচ্ছে কার্বোহাইড্রেটের উৎকৃষ্ট উৎস। এরপর 88 নম্বর কোয়েশ্চেন বলছে কি, দেখো বলছে নিম্নলিখিত কোন খাদ্যটি কার্বোহাইড্রেটের সর্বোৎকৃষ্ট উৎস? কিশমিশ, আখরোট, কাঁঠাল বীজ এবং তিল। এন্ড কিশমিশ হচ্ছে কার্বোহাইড্রেটের সর্বোৎকৃষ্ট উৎস, কিন্তু এটা অবশ্য। 89 নম্বর কোয়েশ্চেন বলছে কার্বোহাইড্রেটের একটি উৎকৃষ্ট প্রাণীজ উৎস বলো। তাহলে প্রাণীজ উৎস হচ্ছে কি পাঠার যকৃৎ। পাঠার যকৃতে কি হচ্ছে, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে। বিভিন্ন ডালে কার্বোহাইড্রেট থাকে যথেষ্ট পরিমাণে, কার্বোহাইড্রেট থাকে যথেষ্ট পরিমাণে। 90 নম্বর সি অ্যান্সারটা আমাদের কারেক্ট। এরপর হচ্ছে নিচে 91 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দেখো নিচে উল্লিখিত কোন খাবারটিতে কার্বোহাইড্রেট যথেষ্ট পরিমাণে পাওয়া যায়? মধু, বার্লি, মাখন, তোলা গুড় দুধ এবং হচ্ছে কি গুঁড়ো দুধ, বার্লি এবং মাখন এবং তোলা গুঁড়ো দুধ, মাখন তোলা গুঁড়ো দুধ। যে 92 নম্বর কোয়েশ্চেন বলছে যে সমস্ত কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে আর কোনো সরলতম শর্করাধর্মী যৌগ পাওয়া যায় না, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড থেকে পলিস্যাকারাইড ভেঙে তো মনোস্যাকারাইড তৈরি হচ্ছে, ওখান থেকে মনো মানে এক শর্করা, ওখান থেকে আর হচ্ছে সরল ফর্ম পাওয়া যাবে না। তারপর হচ্ছে 93 নম্বর কোয়েশ্চেন বলছে মনোস্যাকারাইড সাধারণত কি হয়? মিষ্টি গন্ধযুক্ত হয়, এটা মিষ্টির স্বাদ যুক্ত হয়, কিন্তু মনোস্যাকারাইড সাধারণভাবে তোমার
এটা মনোস্যাকারাইড নর্মালি কি গন্ধহীন হয়, কিন্তু এটা মিষ্টি স্বাদ যুক্ত হয়। মনোস্যাকারাইডের স্বাদ হলো মিষ্টি। মনোস্যাকারাইড জলে কি হয়? দ্রবীভূত হয়ে যায়। মনোস্যাকারাইড জলে দ্রবীভূত হয়। একক শর্করাকে বলা হয় মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। যে সকল CHO গ্রুপ থাকে তাদের অ্যালডোজ সুগার বলা হয়ে থাকে, যেমন গ্লুকোজ। আর যে সমস্ত কার্বোহাইড্রেট কার্বনের গ্রুপ থাকে তারা হচ্ছে কিটোজ সুগার, যেমন হচ্ছে ফ্রুক্টোজ বা তোমার হচ্ছে কিটোজ বলা হয়, কিটোজ ডি নাম্বার, যেমন ফ্রুক্টোজ। দুধে উপস্থিত একটি শর্করা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজকে মিল্ক সুগার বলা হয়। ল্যাকটো একটা ডাইস্যাকারাইড, এটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তোমার তৈরি হয় এই অংশটা। মনোস্যাকারাইড উপস্থিত কার্বনের সংখ্যা কত? এটা 3 থেকে 8টা হতে পারে। তিনটা থাকলে ট্রায়োড, 4টে থাকলে টেট্রোজ, 5টা থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ এবং 7 থাকলে হেপ্টোজ, 8টা থাকলে অক্টোজ। 1 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো রক্তে উপস্থিত সরল শর্করাটি হলো কি? গ্লুকোজ। সবচেয়ে সরল হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কি হয়? রক্তের মধ্যে শোষিত হয়। 102 নম্বর বলছে, দেখো 2 কার্বনযুক্ত একক শর্করাকে বলা হয় ডায়োজ, 3 কার্বনযুক্ত ট্রায়োজ, 1 কার্বনযুক্ত ম্যানোজ, এরিথ্রোজ মানে হচ্ছে 4 কার্বনযুক্ত। 103 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো যে একক শর্করাতে 5টি কার্বন থাকে তাকে পেন্টোজ বলা হয়, যেমন রাইবোজ, ডিঅক্সি রাইবোজ সুগার বা হয়তো রাইবোজ সুগার, এটা হচ্ছে 5 কার্বনযুক্ত সুগার। হেপ্টোজ 7 কার্বনযুক্ত সুগার, যেমন হচ্ছে তোমার সেডোহেপ্টুলোজ। হেক্সো হচ্ছে তোমার 6 কার্বনযুক্ত সুগার, যেমন হচ্ছে তোমার গ্লুকোজ। আবার টেট্রোজ মানে 4 এরিথ্রোজ 4 ফসফেট। 104 নম্বর কোয়েশ্চেন বলছে, একটা পেন্টোজের উদাহরণ দাও। পেন্টোজ মানে হচ্ছে আমাদের 5 কার্বনযুক্ত সুগার, তাহলে জাইলোজ হচ্ছে একটা পেন্টোজ সুগার। একটা পেন্টোজ সুগার এক্সাম্পল কি? জাইলোজ। কিটোন গ্রুপযুক্ত পেন্টোজ শর্করা কোনটি? আমাদের হচ্ছে কি কিটোন গ্রুপযুক্ত, সেটা হচ্ছে এরিথ্রোজ। কিটোন গ্রুপযুক্ত পেন্টোজ 5 কার্বনযুক্ত, সেটা হচ্ছে রাইবিউলোজ, নট ফ্রুক্টোজ। কিটোন গ্রুপযুক্ত পেন্টোজ শর্করা ফ্রুক্টোজ। হেক্সোজ মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হলো কত? হেক্সোজ 6টা। হেক্সোজ উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোই। তো এখানে বলছে কিটোন গ্রুপযুক্ত পেন্টোজ শর্করা এরিথ্রোজ 4 কার্বনযুক্ত, ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বনযুক্ত, রাইবোলোজ 5 ফসফেট হচ্ছে রাইবোলোজ। এটা C নাম্বার অ্যান্সার হবে, সরি। তাহলে একটা পেন্টোজ শর্করা যেটা কিটোন গ্রুপযুক্ত আছে তার উদাহরণ হচ্ছে তোমার রাইবোলোজ। ডাইহাইড্রক্সি অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত সুগার, এটা হচ্ছে 3 কার্বনযুক্ত সুগার। তাহলে এখানে রাইবোলোজ হচ্ছে 5 কার্বনযুক্ত কিটোজ সুগার। হেক্সোজ হচ্ছে 6টা। হেক্সোজের উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজ হচ্ছে তোমার অ্যালডোজ সুগার, আর ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ সুগার। একটা হেপ্টোজ মানে 7 কার্বনযুক্ত, তাহলে এখানে হচ্ছে কি হেপ্টিলোজ। হেপ্টি কথাটা এখানে আসছে, এই হচ্ছে অ্যান্সার। 5 সদস্যের শর্করা বলয়কে কি বলা হয়? 5 ফিউরানোজ। 5 সদস্যের মানে ওই বলয়টা হচ্ছে তোমার এরকম ধারণা হবে। এরকম যদি বলয় থাকে তখন সেটাকে ফিউরানোজ বলা হয়। সব 6 সদস্যের শর্করা বলয়কে পাইরানোজ বলা হয়ে থাকে। পাইরানোজ বলা হয়। পাইরানোজটা কেমন হবে? এরকম ভাবে তোমার, এটা হচ্ছে পাইরানোজের গঠন। এটা যেমন রাইবোজের গঠন, রাইবোজ 5 কার্বনযুক্ত সুগার। আবার হচ্ছে কি এখানে কি তোমার হচ্ছে কি গ্লুকোজ। শর্করার মধ্যে কোন ধর্মের উপস্থিতি জন্য অ্যানোমারের শর্করার মধ্যে কোন ধর্মের উপস্থিতির জন্য অ্যানোমার কথাটা হচ্ছে কি যখন একটা মাত্র কার্বনের জন্য যখন আলাদা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি এটা সাইক্লিক মনোমার হচ্ছে সাইক্লিক মনোমার অর্থাৎ চক্রাকার মনোমার। যেমন এটা কি শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের জন্য আলাদা হবে। যেমন ধরে নাও গ্লুকোজের কথাটা বলি,
3 4 5 6। তো এখানে H OH HOH আর CH2OH, এটা হচ্ছে গ্লুকোজ। এবার এর সংকেত হচ্ছে C6H12O6। এবার ফ্রুক্টোজ দেখো, এটা হচ্ছে কি CH2OH, C ডাবল বন্ড O, CHOH, CHOH, OH, CH2OH, এটা হচ্ছে ফ্রুক্টোজ। এর সংকেত হচ্ছে C6H12O6। এবার দেখো এখানে লক্ষ্য করো যে এর 1 নম্বর 2 নম্বর 3 4 5 6, 1 2 3 4 5 and 6। তাহলে এর 1 নম্বর কার্বন হচ্ছে অ্যানোমেরিক কার্বন। এর ক্ষেত্রে 2 নম্বর কার্বনটা অ্যানোমেরিক কার্বন, যেখানে ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট রয়েছে। তো 1 নম্বর এখানে কি হচ্ছে, শুধুমাত্র 1 এবং 2 নম্বর কার্বনের জন্য এদের গঠনের পরিবর্তন ঘটে, তাকে অ্যানোমার বলা হয়। অ্যানোমারগুলো কি দেখায়? মিউটা রোটেশন দেখায়। মিউটা রোটেশন কি? যখন এরা সাইক্লিক ফর্ম তৈরি করে, অর্থাৎ যখন তোমার সাইক্লিক ফর্ম তৈরি করে, তখন কি হয় এদের গঠনটা একটু লক্ষ্য করো। মিউটা রোটেশনের ক্ষেত্রে এভাবে তোমার এদের ক্ষেত্রে গঠন হয়। অর্থাৎ এখানে হচ্ছে কি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। তাহলে এখানে গ্লুকোজটাকে ভাবো 6টা কার্বন। তাহলে 1 নম্বর কার্বনে কি রয়েছে দেখো, CHO গ্রুপ রয়েছে, অর্থাৎ একদিকে রয়েছে OH H থাকছে, আর এর সঙ্গে যুক্ত হয়েছে তোমার H গ্রুপ যুক্ত আছে। আর হচ্ছে কি 2 নম্বর কার্বনটা কি হচ্ছে, এখানে একটা H থাকছে, OH থাকছে। 3 নম্বর কার্বন হচ্ছে OH গ্রুপ থাকছে, H গ্রুপ থাকছে। 4 নম্বর কার্বনে HOH থাকছে এবং 5 নম্বর কার্বনে CH2OH থাকবে এবং 6 নম্বর কার্বনটাতে থাকছে এবং 5 নম্বর যে কার্বনটা H এবং OH রয়েছে। 5 নম্বর কার্বন একটা H, এর আরেকটা থাকছে কি, এর মধ্যে দুটো একটা OH থাকছে। তাহলে এখানে কি ফরমেশন হচ্ছে? আসলে হচ্ছে তোমার এখানে হাইড্রক্সিল গ্রুপ যেটা থাকছে, এই হাইড্রক্সিল গ্রুপটা তোমার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার ফলে এখানে কি গঠনটা থাকছে, এখানে এই গঠনটা হচ্ছে, এটা হচ্ছে যখন জলীয় দ্রবণে কোনো গ্লুকোজ মলিকিউলকে দেওয়া হয় তখন। তো আলটিমেট যে গঠনটা ফরমেশন হয়, এই যে এই H বা OH, এই OH বা OH মানে এই 1 নম্বর কার্বন আর এই 5 নম্বর কার্বন অক্সিজেন গ্রুপ, এটা কি এক্সচেঞ্জ হয়। অর্থাৎ এটা যখন ওয়েস্টটা নিচে থাকে তখন সেটাকে আমরা বিটা সুগার বলি, ওয়েস্টটা যখন আবার ঘুরে গিয়ে উপরের দিকে চলে যায় তখন সেটা হচ্ছে আলফা সুগার। এই যে ওয়েস্টের যে অবস্থান নিচে বা উপরে, সেটাকে বলা হচ্ছে মিউটা রোটেশন। এবার শর্করা এপিমার কি বলা হচ্ছে, যখন তোমার হচ্ছে H এবং OH গ্রুপের ভিন্ন অবস্থানের জন্য হয়, H এবং OH গ্রুপের ভিন্ন অবস্থানের জন্য যখন গঠন হয় তখন সেটাকে বলা হচ্ছে এপিমার। H এবং OH এক নম্বরে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক যে আমরা কি করেছি, ডি গ্যালাক্টোজ এবং ডি গ্লুকোজ। তো ডি গ্লুকোজ এখানে কি করছে, ডি গ্লুকোজের ক্ষেত্রে দেখো, এটা ডিলিট করে দিলাম। এটা একটা গঠন করে দেখাই আমি, তাহলে বুঝতে পারবে। ডি গ্লুকোজ এবং ডি গ্যালাক্টোজ, এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা কার্বনে H এবং OH এর উপস্থিতির জন্য পার্থক্যটা হয়। যেমন ধরে নাও এখানে গ্যালাক্টোজের ক্ষেত্রে যখন করতে যাবে তুমি, প্রথমে হচ্ছে গ্যালাক্টোজ। তো গ্যালাক্টোজের ক্ষেত্রে দেখো, এটা অ্যালডোজ সুগার, ডাবল বন্ড O H, নিয়ে চলে আসলে C H OH বা CHOH, তারপর হচ্ছে C H OH CH OH CH2OH, এটা হচ্ছে ডি গ্লুকোজ। এর গ্যালাক্টোজটা কেমন হচ্ছে দেখো, গ্যালাক্টোজটা হচ্ছে C, একই জিনিস, C
HOH CHOH CHOH CH2OH। এখানে লক্ষ্য করে এটা হচ্ছে ডি গ্যালাক্টোজ। তো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এরা পরস্পরের এপিমার। কেন? গ্লুকোজের ক্ষেত্রে দেখো এখানে 1 নম্বর 2 3 4 5 এবং 6, এর ক্ষেত্রে 1 2 3 4 5 and 6। তো এবার দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার এক্ষেত্রে এই 4 নম্বর যে কার্বনটা রয়েছে সেখানে দেখো OH আর H এর অবস্থান আলাদা রয়েছে, কিন্তু 4 নম্বর কার্বন এখানে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেন গ্রুপটা এপাশে রয়েছে, লেফট সাইডে, হাইড্রোক্সিল রাইট সাইডে রয়েছে। এখানে কি হাইড্রোক্সিল লেফট সাইডে, হাইড্রোজেন রাইট সাইডে। শুধুমাত্র এই কার্বনের যে H এবং OH গ্রুপের রয়েছে অবস্থানের পার্থক্যের জন্য এটা ডি গ্লুকোজ তৈরি করেছে, এটা তোমার গ্যালাক্টোজ তৈরি করেছে। তো ওই H এবং OH গ্রুপের ভিন্ন অবস্থানের জন্য তোমার এপিমার তৈরি হয়। আইসোমার হলো সে সমস্ত যৌগ যাদের গঠনটা একই কিন্তু ওদের মধ্যে ফাংশনাল গ্রুপটা আলাদা। আণবিক গঠন আণবিক গঠন একই কিন্তু আণবিক সংকেত আলাদা না। আণবিক সংকেত একই কিন্তু আকৃতি এবং আণবিক গঠনটা আলাদা। যেমন এখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বললাম, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার, কিন্তু দুজনের ফর্মুলা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H12O6। 114 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন যৌগগুলো পরস্পরের আইসোমার। তো আইসোমার কি বললাম যে শুধুমাত্র ওরা একই গঠনগতভাবে একই কিন্তু সংকেত এক কিন্তু গঠনগতভাবে আলাদা। যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে তোমার অ্যালডোজ সুগার আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার, কিন্তু এদের সংকেত C6H12O6। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার কারণ এদের দুজনের আণবিক সংকেত এটা, কিন্তু এদের গঠন আলাদা হচ্ছে কারণ একটা অ্যালডোজ একটা কিটোজ। তাহলে এই হয়ে গেল তোমাদের এই ভিডিওর শেষ কোয়েশ্চেন। এবং এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এরপরে এই চ্যাপ্টার উপর আরো 3খানা ভিডিও আসবে যেখানে তোমার প্রতিটি চ্যাপ্টার থেকে মোটামুটি আমি 300 খানা বা 400 খানা করে কোয়েশ্চেন কমপ্লিট করবো তোমাদের, যার ফলে তোমরা নিট বলো বা এমস বলো বা তোমার হচ্ছে অন্য যতগুলো এক্সাম, সে স্কুল সার্ভিস কমিশনও বলো বা কোনো কম্পিটিটিভ এক্সাম, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই 100% ক্লিয়ার হবে তোমার সেমিস্টার 1। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।